গভীর রাতে জঙ্গলের পাশের রাস্তায় পেট্রোলিং এর সময় দুই পুলিশ অফিসারের নজর পড়ে একটা সন্দেহজনক গাড়ির দিকে। তবে গাড়ির কাছে যাওয়ার আগেই একটা রহস্যময় লোক সেই গাড়ি থেকে পালিয়ে যায়, আর এর ঠিক 2 দিন পরেই সেই লোকের লাশ পাওয়া যায় সেই জঙ্গলে। সাথে সাথেই এই লোকের খুনের দায় এসে পড়ে সেই দুই পেট্রোলিং অফিসারের উপরে, এমনকি তাদেরকে সাসপেন্ডও করে দেওয়া হয়। ব্যাস, এখান থেকেই শুরু হয় এক নিঃশব্দ যুদ্ধ। আইনের ভেতরে লুকানো অন্যায়, বন্ধুত্বের ভেতরে সন্দেহ, আর ন্যায়ের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্যের গল্প। তবে কেসটা যতটা সহজ মনে হচ্ছে না কেন, এটা ততটাই পেঁচানো। কারণ সেই রাতে ওই গভীর জঙ্গলে ওই 3 জন ছাড়াও ছিল এমন কেউ যে আড়ালে বসে ওত পেতেছিল তার শিকারের জন্য। আর এই খুনি এমন এক মুখোশধারী যাকে খুঁজে বের করা কঠিনই নয়, বরং অসম্ভব। সন্দেহের এই গোলক ধাঁধায় শেষমেশ এই দুই অফিসার কি আদেও সেই খুনিকে খুঁজে বের করতে পারবে, নাকি নিজেরাই ফেসে যাবে খুনির পাতানো জালে? এমনই ভরপুর সাসপেন্স, ড্রামা, মিস্ট্রি আর ক্রাইম থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি পাথিরার্থী, যার অর্থ মধ্যরাত। এক রাত, এক খুন আর মুখোশের আড়ালে লুকানো ভয়ানক সত্যের এই গল্পের শেষটা দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না, এটা কিন্তু নিশ্চিত। গভীর জঙ্গলের মাঝের পরিত্যক্ত এক বিল্ডিং এ বসে 4 বন্ধু ড্রাগস নিচ্ছিল। একজন হঠাৎ জিজ্ঞেস করে সে কোথায়, আর একজন বলে আগেই বলেছিলাম ওকে এসব দিস না, এখন দেখ গিয়ে কোথাও মাতাল হয়ে পড়ে আছে। বলেই বিরক্ত হয়ে রবিকে খুঁজতে বের হয়। জঙ্গলের মাঝের এক গাছের আড়ালে রবিকে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা দেখতে দেখে ছেলেটা জিজ্ঞেস করে কি আছে ওখানে। দেখা যায় গোলাপি আলোর মাঝে একটা লোক গম্ভীর হয়ে সিগারেট টানতে টানতে রবির দিকে তাকিয়ে শয়তানের মতো হাসছে। ভয়ে রবি কথা বলার শক্তিটাও হারিয়ে ফেলেছে, তাই ইশারায় সেদিকে দেখায়। অথচ পাশের ছেলেটা সেখানে কিছুই দেখতে পাচ্ছে না। ছেলেটা ভয়ে ভয়ে রবিকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। দুজন যেতেই দেখা যায় বিশাল সেই গাছের নিচে লম্বা দাড়ি আর উস্কো খুস্কো চুলের এক লোক দাঁড়িয়ে শয়তানের মতো হাসছে। তাহলে কি রবি ঠিকই দেখেছে? সকাল হতেই ইডুক্কির P1 থানার সব অফিসাররা যার যার মতো কাজ শুরু করে দেয়। কনস্টেবল পোস্টের মীরা দ্রুত তার খাবার রেডি করে এক পলি ভর্তি জয়ফল নিয়ে তাড়াতাড়ি বের হয়। কিন্তু মেইন রোড পর্যন্ত যাওয়ার শেষ গাড়িটা তাকে রেখেই চলে গেলে সে একটা স্কুটিওয়ালাকে থামিয়ে তার গাড়িতে উঠে পড়ে। সামনে রাখা জয়ফল দেখে লোকটা জিজ্ঞেস করে বাজারে এগুলোর দাম কেমন? মীরা বলে এসবে এখন তেমন দাম পাওয়া যায় না, দাম তো আছে এলাচের। এসব বলতে বলতেই থানার সামনে পৌঁছে গেলেই মীরা সেই জয়ফলের ব্যাগটা না নিয়েই তাড়াহুড়ায় চলে যায়। লোকটাও সকাল সকাল ফ্রিতে এতগুলো জয়ফল পেয়ে গুনগুন করে গান গাইতে গাইতে স্কুটি নিয়ে চলে যায়। শহরের আর এক প্রান্তে আছে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার, যেখানে নার্স ক্লারিসকে ফেলিক্স নামের এক লোক বলে আসলে বিয়েটা একটা বোঝা। প্রথমে স্বামীর তার স্ত্রীর পর দায়িত্ব চাপিয়ে দেয়, এরপর সন্তান হলে তার উপর সমাজের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। এভাবে আজীবন চলতেই থাকে। এভাবে তো একটা মানুষ তার স্বাধীনতা বোধটাকে হারিয়ে ফেলে। ফেলিক্সের এমন আধ্যাত্মিক কথায় অবাক হয়ে ক্লারিস জিজ্ঞেস করে তুমি আর জেন্সি তো একে অপরকে ভালোবেসেই বিয়ে করেছিলে, তাহলে হঠাৎ তোমার এসব ভাবনা কেন আসলো? ফেলিক্স আবারও আধ্যাত্মিক ভাষায় বলে সবকিছুর মতো ভালোবাসারও একটা এক্সপায়ারি ডেট থাকে। আমি আসলে এসব থেকে নিজেকে মুক্ত করে মনের শান্তিকে খুঁজতে চাই, নিজেকে নতুন ভাবে আবিষ্কার করতে চাই। ফেলিক্সের কথায় বিরক্ত হয়ে ক্লারিস অসহায় দৃষ্টিতে বাইরে দাঁড়ানো জেন্সিকে দেখে। জেন্সি ক্লারিস থেকে ফেলিক্সের এমন আজাইরা কথা শুনে বলে ফেলিক্স আসলে তার দায়িত্ব থেকে পালাতে চাচ্ছে। সবাই বলে বাচ্চা নিলেই নাকি সব ঠিক হয়ে যাবে, কিন্তু তাদেরকে আমি কিভাবে বোঝাবো যে কত মাস হয়ে গেছে আমরা একই ছাদের নিচে থেকেও অপরিচিত মানুষের মতো থাকছি। সে তো কখনো আমার দিকে ভালোবাসার নজরেও তাকায় না। আমার নিজেকে অনেক একা মনে হয়। থানায় SHO রেগে মীরাকে বলে তুমি একজন পুলিশ অফিসার,
তার উপরে এখানকার স্থানীয়। তবুও এলাকার নাম করা চোর পিটারের স্কুটিতে করে আসলে, এমনকি তাকে জয়ফলও দিয়ে আসলে, অথচ তাকে চিনতেই পারোনি? মীরা বলে, আসলে পিটার হেলমেট পরেছিল, তাড়াহুড়ায় ছিলাম, তাই ওভাবে আর দেখার সময় ছিল না। তখনই এসআই জেন্সি এসে বলে তাকে গতকালের ওই পক্সো কেসের লোকেশনে গিয়ে কি হয়েছিল তার বয়ান আনতে হবে। তখনই আরেক অফিসার এসে জানায় পিটারকে তার গোলাঘরের পাশে দেখা গেছে। সে মূলত ওই গোলাঘরেই তার চুরি করা সব মশলা রেখে দেয়, এরপর গাড়িতে তুলে শহরে গিয়ে বেচে দেয়। এসএইচও জেন্সি, মীরা আর সে অফিসারকে শহরের কুখ্যাত চোর পিটারকে গ্রেফতার করতে পাঠানো হয়। মীরা পিটারের বাসার দরজা ধাক্কাতেই পিটার দরজা খোলে। ব্যাস, সাথে সাথেই জেন্সি দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকতেই পিটার পেছনের দরজা দিয়ে দৌড়ে পালায়। পুরো পুলিশ টিম তাকে ধরার জন্য ছুটতে থাকে। জেন্সি তখন বাঘিনীর মতো থাবা দিয়ে তাকে ধরে কষে একটা চড় মারতেই বেচারা পড়ে যায়। এই থানার আরেক অফিসার হরিশ তখন তার মেয়ের সাথে দেখা করার অনুমতির জন্য কোর্টের সামনে আসে। হরিশের উকিল জানায় সে যদি মেয়ের সাথে দেখা করার অনুমতি পেতে চায় তাহলে তার মেয়েকে কোর্টে আনিয়ে বলতে হবে যে সে আপনার সাথে মাঝে মাঝে দেখা করতে চায়, তাহলেই কাজটা হয়ে যাবে। কিন্তু মেয়েকে কোর্টের মতো ভয়ঙ্কর জায়গায় আনতে হরিশ নারাজ। থানায় জেন্সি পিটার থেকে তার চুরির বিবরণ লিখে নিয়ে এসএইচও কে দিতে যায়। তখনই হরিশ থানায় এসে পিটারকে আবারও এখানে দেখে হেসে বলে, আর কতবার জেলে আসলে তুই শুধরাবি? জেন্সি এসএইচও কে রিপোর্ট দিতেই সে জানায় নাইট ডিউটি অফিসার শাম 2 দিনের জন্য ছুটিতে আছে, তাই আজ তোমাকে নাইট ডিউটিতে যেতে হবে। থানার গ্যারেজে হরিশ তখন হেড কনস্টেবল পরমকে জিজ্ঞেস করে পিটারকে ওই গোমরামুখী জেন্সি ধরে এনেছে তাই না? পরম বলে, নিজের স্ত্রীর রাগ তুমি অন্য মহিলার উপরে কেন ঝাড়ছ? তোমার কোর্ট কেসের কি হলো? এমনিতেও তোমাদের মধ্যে কত ঝামেলা, তাহলে ডিভোর্সটা দিয়ে মিটিয়ে নিলেই তো হয়ে যায়। হরিশ বলে, আমি ওকে ফিরিয়ে আনার জন্য কি করেছি দেখেছেন না? এখন ওকেও আমি ডিভোর্স নেওয়ানোর জন্য অনেক ঘোরাবো। আগে মেয়ের বিষয়টা সমাধান হোক, তারপর ওকে আমি দেখে নিব। তবে আপনি এসব বুঝবেন না, কারণ আপনি তো আপনার স্ত্রীর কথায় ওঠেন আর বসেন, এই জন্য সংসারে কোনো ঝামেলাও হয় না। তবে এসব আমার দ্বারা হবে না বলেই রেগে থানার ভেতরে চলে যায়। পরম মনে মনে বলে, এই লোক কোনো দিনও শুধরাবে না। জেন্সি ফেলিসকে ভয়েস মেসেজ দিয়ে জানিয়ে দেয় যে রাতে তার নাইট ডিউটি আছে, তাই বাসায় আসবে না। মেসেজটা দিয়ে সে মন খারাপ করে দেখে এখানে শুধু তারই মেসেজ। ফেলিস তাকে কখনো কোনো মেসেজই দেয় না। ভালোবাসার মানুষের এতটা অবহেলা দেখে জেন্সির বেশ খারাপই লাগে। রাতে হরিশ গাড়ি বের করে আরেক অফিসারকে জিজ্ঞেস করে, ম্যাডাম বের হবে না নাকি? অফিসার বলে, সে তো একটু পরেই বের হবে, এমনি থানায় এক গাদা কেস জমে আছে, তাই দয়া করে আজ নতুন কোনো কেস আনবে না। হরিশ বলে, আমি তো সাধারণ কনস্টেবল, সিনিয়র যা বলবে তাই করতে হবে। অফিসার বলে, এতদিন আলসেমি না করে রিটেন পরীক্ষা দিয়ে দিলেই তোমার প্রমোশন হয়ে যেত, এখন তোমাকে আর কনস্টেবল থাকাও লাগতো না। তখনই জেন্সি এসে হরিশকে রেগে জিজ্ঞেস করে, নাইট পেট্রোলিং এ যাচ্ছ অথচ টর্চ আর ব্রেথ অ্যানালাইজার নেই কেন? বলেই গাড়িতে গিয়ে বসলে হরিশ ভেতর থেকে টর্চ এনে সেই অফিসারকে টিটকারি করে বলে, ম্যাডাম মনে হয় যুদ্ধে যাচ্ছে। কিছুক্ষণ পরেই হরিশ আর জেন্সি নাইট পেট্রোলিং এ বের হয়। প্রথমে কিছু গাড়ি আর বাইক চেক করে যে কেউ ড্রিঙ্কস করে গাড়ি চালাচ্ছে কিনা। সেখানে চেকিং শেষে ঘুরে বেড়ায় পুরো শহর জুড়ে। কিছুক্ষণ পর বিরতি নেওয়ার জন্য একটা চায়ের দোকানের সামনে দাঁড়াতেই হরিশ শয়তানি করে জেন্সির কফিতে চিনি দিতে মানা করে। আসলে সে তার স্ত্রীর প্রতি এতটাই ত্যক্ত হয়ে গেছে যে এখন কোনো মেয়েকেই সহ্য করতে পারে না। জেন্সি তখন গাড়িতে বসে হোয়াটসঅ্যাপে ফেলিক্সের কোনো উত্তর না পেয়ে মন খারাপ করে বসে থাকে। কিছুক্ষণ পর পেট্রোলিং এর জন্য ঘুরতে ঘুরতে গ্রামের দিকের বনের পাশের এক রাস্তায় আসতেই কিছু গ্রামবাসী জানায় তারা একটু আগেই দুটো বড় চোখকে ওদিকে জল জল করতে দেখেছে, মনে হয় কোনো বাঘ এসেছে। বাঘের কথা শুনে হরিশ জেন্সিকে বলে, ম্যাডাম এখানে নামা যাবে না, ওরা তো ফরেস্ট অফিসারদেরকে জানিয়ে দিয়েছে, তারাই সামনে নিবে। লোকগুলো চলে যেতেই হরিশ গাড়ি এগিয়ে কিছু দূর এসে আশেপাশে দেখতে থাকে। জেন্সি তখনও কোনো মেসেজ আসলো কিনা সেটা দেখায় ব্যস্ত। হঠাৎ কিছু একটা দেখে হরিশ গাড়ি পিছিয়ে সেখানে নিতেই কিছু একটা দেখে সেখানে যায়। হরিশকে আসতে দেখেই বনের মধ্যে পার্ক করা গাড়ি থেকে কালো হুডি পরা একজন বনের দিকে ছুটতে থাকে। হরিশ দৌড়ে তাকে ধরতে গেলেই সে হরিশকে ধাক্কা দিয়ে ফেলে বনের দিকে প্রাণপণে ছোটে। পেছনের গাড়িটাকেও চলে যেতে দেখে হরিশ দৌড়ে গাড়ির পিছু করে। জেন্সি তখন আরেক পথ থেকে দৌড়ে সেই হুডি পরা লোকের পেছনে দৌড়ায়। গাড়ি মেইন রাস্তায় উঠে চলে গেলেই হরিশ এবার দৌড়ে বনের মধ্যে জেন্সির পিছু করে। জেন্সির টর্চ নিয়ে লোকটার পেছনে প্রাণপণে ছুটতে থাকে। লোকটা ভয়ে ছুটতে ছুটতে গভীর বনের দিকে যায়। হঠাৎ জোরে একটা শব্দ হওয়ায় জেন্সি দৌড়ে সেদিকে যেতে গেলেই হরিশ এসে
এসে তাকে আটকায়, কারণ সামনে জলাভূমি, একবার নামলে ওঠা কষ্টকর। জেসি ভয়ে ভয়ে বলে, লোকটাকে তো আর দেখাই যাচ্ছে না। তখনই হরিশের ফোনে সিআই জবিন কল দিয়ে জিজ্ঞেস করে, কতক্ষণ ধরে কল দিচ্ছি, তোমরা এখন কোথায়? হরিশ বলে, আমরা তো পল্লুকাবু জংশনে আছি, আসলে এতক্ষণ গাড়ি চেক করছিলাম, তাই গাড়ির ওয়াকি টকিতে কথা বলতে পারিনি। জবিন বলে, এখনই মানথারা পল্লীতে যাও, ওখানে একটা আগুনে পোড়া কেস আছে, সেখানে পৌঁছানোর সাথে সাথেই তোমার সাথের এসআই যেন আমাকে কল করে সব জানায়। জেএনসি বলে, তাহলে এর কি হবে? হরিশ বলে, আমরা চলে গেলেই এর ঠিকই উঠে আসবে, আপনি আমার সাথেই চলেন। বাধ্য হয়ে জেএনসি হরিশের সাথে গাড়ির দিকে আসতে আসতে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। জেএনসি গাড়িতে উঠে বলে, আমাদের এখনই ওই লোকটার বিষয়ে রিপোর্ট করতে হবে। হরিশ বলে, আগের এসআই এমন করেই এক বাইককে তাড়া করেছিল, লোকটা তাড়াহুড়ায় বাইক চালাতে গেলে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ওই এসআই কে পরে সাসপেন্ড করে দেওয়া হয়, তাই নিজেদের ভালোর জন্যই রিপোর্টটা না করাই ভালো। জেএনসি আর কথা বাড়ায় না, তারা সরাসরি চলে আসে সেই পুরা লাশের ক্রাইম স্পটে। একটা লোক এসে জানায় সে এই এলাকার ওয়ার্ড মেম্বার, পুলিশকে সেই খবর দিয়েছে। ঘটনাটা আধা ঘন্টা আগেই হয়েছে, শরীর অনেকখানি পুড়ে গেছে, তাই তাকে হাসপাতালে নেওয়া হয়নি। মেয়েটা ক্লাস 12-এ পড়তো, বয়স মাত্র 18। আমার মনে হয় মেয়েটার সাথে কারো সম্পর্ক ছিল, এই জন্যই এমন করেছে। মেয়েটার বাসায় ভিড় জমে গেছে, বাইরে বসে তার বাবা আর মা কান্না করছে দেখে জেএনসি আর হরিশ সোজা কিচেনে গিয়ে দেখে মেঝেতে বিভৎসভাবে পোড়া একটা লাশ পড়ে আছে। ভয়ানক এই দৃশ্য সহ্য করতে না পেরে জেএনসি বের হয়ে যায়। হরিশ বাইরে আসতেই জেএনসি বলে, লাশটাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। হরিশ বলে, আমাদের গাড়িতে নিয়ে গেলে লাশে স্ক্র্যাচ পড়ে যাবে, তাই অ্যাম্বুলেন্স ডাকতে হবে। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স আসলে গ্রামবাসীর সাহায্যে লাশটাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। সারা রাতের ডিউটির পরে হাত মুখ ধুয়ে জেএনসি বাইরে আসতেই হরিশকে দেখে তার গতকাল রাতের কথা মনে পড়ে যায়। হরিশ আর জেএনসি দ্রুত জঙ্গলের সেই জলাভূমির কাছে আসে, কিন্তু অবাক করা বিষয় হলো সেই জলাভূমি এখন মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। এসব দেখে দুইজনই হতবাক হয়ে যায়। জেএনসি ঘাবড়ে হরিশকে বলে, এসব তোমার জন্য হয়েছে, আমি গত রাতে রিপোর্ট করতে বলেছিলাম, আর এখন তো ওরা পুরো জায়গাটা ভরাট করে দিয়েছে। হরিশ বলে, ব্যাপারটা শুধু আমি আর আপনিই জানি। জেএনসি বলে, আর গাড়িতে যে ছিল তার কি হবে? হরিশ বলে, গাড়িতে একটা মহিলা ছিল, হয়তো কোনো খারাপ ব্যবসা করে, সে নিরাপরাধ থাকলে এতক্ষণে পুলিশে মিসিং কমপ্লেন করত। সময় নষ্ট না করে এখান থেকে চলেন। থানায় আসতে জেএনসি দেখে একটা মেয়ে কনস্টেবলকে বলছে সে কাল রাতে বাইরে গিয়েছিল, এখনো ফেরেনি। জেএনসি আর হরিশ তো ভয়ে ঘাবড়ে যায়। ঠিক তখনই সেই কনস্টেবল আসলে হরিশ জিজ্ঞেস করে, ওটা কিসের কেস? কনস্টেবল বলে, মানুষ নিখোঁজ হলে আমরা তাকে খোঁজার সময় পাই না, আর ওই মেয়ে তার কুকুরের মিসিং কমপ্লেন করতে এসেছে। জেএনসি এইসব শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ পর জেএনসি বাড়ি ফিরতেই দেখে ফেলিক্স ব্যাগ নিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। জেএনসি জিজ্ঞেস করতেই ফেলিক্স বলে, আমি এখনো ঠিক করিনি কোথায় যাব, কবে ফিরবো তাও জানি না, বলেই ফেলিক্স গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে হরিশ বাড়ি আসতেই তার মেয়ে ছবির দিকে ভালোবাসার নজরে তাকিয়ে থাকে। পরের দিন সকালে হরিশ আর জেএনসি পিটারকে মেডিকেল টেস্ট করাতে নিয়ে আসলে জেএনসি হরিশকে জিজ্ঞেস করে, ওই গাড়িটাকে কি ওই রাস্তার কোনো সিসিটিভি ক্যামেরায় দেখা যাবে না? হরিশ বলে, ওই রাস্তায় তেমন কোনো ক্যামেরা নেই, গাড়িটা যদি মেইন রোড ক্রস করে তবেই আমরা গাড়িটাকে ধরতে পারবো। জেএনসি বলে, আমাদের সব সিসিটিভি ফুটেজ চেক করা উচিত। হরিশ বিরক্ত হয়ে বলে, এখনো তো এই ব্যাপারে কোনো ঝামেলা হয়নি, খামোখা চিন্তা করে কি লাভ? রাজীব নামের এক বড় সাংবাদিক আনসার নামের আরেক সাংবাদিকের স্ত্রী ইয়াসমিনকে নিয়ে পুলিশ কমিশনারের বাসায় আসে। পুলিশ কমিশনারের কাছে এসে বলে, আমি আপনাকে যার ব্যাপারে কল করেছিলাম এই হলো সেই জার্নালিস্ট আনসার আলীর স্ত্রী। ইয়াসমিন বলে, আমি পরশু রাতে 11টার দিকে ঘুমাতে যাই, তখন আনসার বাড়িতেই ছিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠার পর আমি আর তাকে দেখিনি। অনেকবার কল করেছি কিন্তু সে কল রিসিভ করেনি। কমিশনার জিজ্ঞেস করে, এই কয়েকদিনের মধ্যে সে কি কোনো নতুন স্টোরি নিয়ে কাজ করছিল? ইয়াসমিন বলে, এমন কিছু আমাকে জানায়নি। রাজীব বলে, আনসারের বন্ধু বান্ধব আর পরিবারের সবাই ওকে কল করেছে, যেখানে যেখানে যেতে পারে সব জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু কেউ তার খোঁজ পায়নি। কমিশনার বলে, একটা কমপ্লেন করে অফিসে পাঠিয়ে দিন। রাজীব বলে, আপনি তো ভালো করেই জানেন আনসারের অনেক শত্রু আছে, তাই সেভাবেই তদন্তটা করবেন। হাসপাতালের বাইরে ওয়াকিটকিতে হঠাৎ রিপোর্ট আসে আনসার আলী নামের একজন সাংবাদিক মিসিং, বয়স 37। পরশু মাঝরাত থেকেই সে তার চেনগারার বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে। নিখোঁজ হওয়ার সময় সে একটা কালো রঙের প্যান্ট আর সবুজ রঙের টি শার্ট পরেছিল। জেএনসি তার ফোন চেক করতে দেখে কন্ট্রোল টিম থেকে আনসারের ছবি পাঠানো হয়েছে। ছবিটা হরিশকে দেখাতেই দুইজন বেশ ঘাবড়ে যায়। ইয়াসমিনের আনসারকে নিয়ে খুব ভয় হচ্ছে, তার বারবার
বারবার আনসারের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা মনে পড়তে থাকে। এদিকে বাড়িতে জেন্সি একের পর এক খবরের চ্যানেল পাল্টেই যাচ্ছে, এই আশায় যে হয়তো কোথাও আনসার আলীর ব্যাপারে কোনো নিউজ দেখাচ্ছে। তখন এই ফেলিক্স এসে বলে, আমি আমার জীবন থেকে একটু ব্রেক নিতে চাই, কিছুদিনের জন্য জব থেকে লিভ নিব, আর ওরা লিভ না দিলে চাকরি ছেড়ে দিব। আমি আসলে সবকিছুর উপরে অনেক বেশি বিরক্ত হয়ে গেছি। জেন্সি বলে, তুমি তো আগে থেকেই সব ঠিক করে ফেলেছো, তাহলে আমার সাথে আলোচনা করার নাটক করার কি দরকার? বলেই জেন্সি রেগে চলে যায়। ফেলিক্সও কোনো কথা বলে না। হরিশ থানায় যাওয়ার পর জঙ্গলের রাস্তায় একটা দোকান দেখে কাউন্টারের লোককে বলে, আমাকে 2 দিন আগের ফুটেজ দেখাও, একটা মিসিং কেস আছে। এরপর ওই রাস্তার আরো কিছু ফুটেজ জোগাড় করতে একটা চায়ের ফ্যাক্টরিতে আসে। হরিশ রিসেপশনের ছেলেটা 2 দিন আগের ফুটেজ প্লে করলে সেখানে কিছুই পাওয়া যায় না। এরপর আরো কিছু জায়গায় খোঁজ নিয়ে দেখে, কিন্তু কোথাও সেই গাড়িটাকে দেখা যায় না। জেএসএ কে বিষয়টা জানাতে কল করতেই তার নজর পড়ে সামনের কেরালা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা পোস্টারে, যেখানে লেখা এই জায়গাটা বিপজ্জনক, কারণ এখানে জঙ্গলি জন্তু থাকে, তাই পুরো এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। হরিশ এবার সোজা ফরেস্ট ডিপার্টমেন্টে এসে ফরেস্ট অফিসারের কাছে সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে সে মানা করে বলে, যখন আমরা আপনাদের কাছে কোনো সাহায্য চাইতে চাই তখন আপনারা একটা কথাই বলেন, আপনাদের উপরের মহল থেকে অর্ডার লাগবে। এখন আপনিও উপর মহল থেকে অর্ডার নিয়ে আসেন। হরিশ বলে, আসলে যার বাইক চুরি হয়েছে সে একজন রিটায়ার্ড বিচারক, আর এই কেসটা সামলাচ্ছে জেন্সি ম্যাডাম। বলে বাইরে এসে জেন্সিকে কল করতেই জেন্সি সাথে সাথেই ফরেস্ট অফিসারকে কল করে দেয়। জেন্সি আনসারের বাড়ি আসতেই দেখে বাইরে পার্কিং লটে একটা গাড়ি। কিছু একটা ভেবে কলিং বেল বাজাতেই ইয়াসমিন বাচ্চাকে নিয়ে দরজা খোলে। জেন্সি বাচ্চাকে দেখে বলে, ওর নাম কি? ইয়াসমিন বলে, রাহান। জেন্সি জিজ্ঞেস করে, তোমার ফ্যামিলিতে কে কে আছে? ইয়াসমিন বলে, আমার একটাই ভাই আছে, সে বিদেশে থাকে, আর আনসারের পরিবার কোচিকোডে থাকে, আর আমি গৃহিণী। জেন্সি জিজ্ঞেস করে, বাইরে যে গাড়ি পার্ক করা সেটা ছাড়া তোমাদের কি আর কোনো গাড়ি আছে? ইয়াসমিন বলে, না। জেন্সি জিজ্ঞেস করে, যেই রাতে আনসার নিখোঁজ হয় সেদিন কি অস্বাভাবিক কোনো কিছু হয়েছিল? ইয়াসমিন বলে, এমন কিছুই হয়নি, আমি 11টার দিকে ঘুমাতে যাই, আনসার বাইরে বসে কিছু একটা পড়ছিল। জেন্সি জিজ্ঞেস করে, আনসার কি বাইরে কারোর সাথে দেখা করার কথা বলেছিল? ইয়াসমিন বলে, না, আর কারোর সাথে কোনো সমস্যা থাকলেও আমাকেই সবার আগে শেয়ার করত। এদিকে হরিশ ফরেস্ট ডিপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ থেকে সেই রাতের দেখা গাড়ির নম্বর জোগাড় করে নেয়। হরিশ থানায় এসে জেন্সিকে বলে, বলেছিলাম না গাড়িতে একটা মেয়ে ছিল, মেয়েটার নাম অঞ্জলি। জেন্সি বলে, আমি আজ আনসারের বাড়ি গিয়েছিলাম। হরিশ রেগে বলে, আপনি শুধু শুধু ঝামেলাটাকে আরো বাড়াচ্ছেন কেন? জেন্সি রেগে বলে, ওই মহিলার স্বামী আমাদের কারণে মাটির নিচে চাপা পড়ে আছে, মহিলাটার কাছে কোনো চাকরিও নেই যে সে বাচ্চাটাকে বড় করবে। হরিশ জিজ্ঞেস করে, আপনি কি ওই মহিলাকে বলে দিয়েছেন যে তার স্বামী মারা গেছে? আপনি একটু ভেবে দেখুন, এই কেসের সাথে কমিশনার জড়িত, সে যদি একবার জানতে পারে আমরাই এই কেসটা ঠিকমতো সামলাইনি তাহলে আমাদেরকে সাসপেন্ড করতে পারে। ঠিক তখনই একজন লেডি কনস্টেবল খবর দেয় জলাভূমি ভরাট করতে গিয়ে সেখানে একটা লাশ পাওয়া গেছে। হরিশ আর জেন্সি দ্রুত ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে। পুলিশ ইতিমধ্যেই জায়গাটা সিল করে দিয়েছে। হরিশ আর জেন্সি সেখানে পৌঁছাতেই দেখে ক্রেন দিয়ে একটা বিভৎস লাশ তোলা হচ্ছে। লাশটা আর কারো নয় বরং আনসারের। তার মানে এদের সন্দেহই ঠিক ছিল। খবর পেয়ে ডিওএসপি সুরেশ আসলে তাকে দেখে জেন্সি ভয়ে কাঁপতে থাকে। জেন্সি হরিশকে বলে, ভয়ে আমার হাঁটু কাঁপছে, আমি যে কোনো সময় অজ্ঞান হতে পারি। হরিশ বলে, ডিওএসপি আসছে, এভাবে ভয় পেলে তার চোখে ধরা পড়ে যাবেন। বলেই সে আশেপাশের লোকজন সরানোর ভান করতে থাকে। জেন্সিও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। ডিওয়াইএসপি সুরেশকে এসিপি বলে, আমরা ব্লাড আর চুলের স্যাম্পল কালেক্ট করেছি, খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাব। অন্যদিকে আনসারের বাড়িতে রাজীব ফোনে একজনকে বলে ডিএনএ স্যাম্পল ম্যাচ হয়ে গেছে। বলেই ঘরে আসতেই দেখে সব শুনে ইয়াসমিন শোকে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। হরিশ জেন্সির সাথে একটা কফি শপে দেখা করতে এসে রেগে বলে, আমাকে 15টা মিস কল দেওয়ার মানে কি? যদি আমি কল রিসিভ করতাম তাহলে ওরা আমাদেরকে ধরে ফেলবে, আর এখানেও আমাদেরকে দেখে সন্দেহ করতে পারে। আমি এই ঝামেলায় পড়তে চাই না। জেন্সি তীব্র অপরাধ বোধ নিয়ে বলে, লোকটা আমাদের কারণে মারা গেছে, আমি ঠিক করেছি যে আমি সারেন্ডার করব। হরিশ বলে, হ্যাঁ করে ফেলুন, এমনিতেও আমাকে আমার মেয়ের সাথে দেখা করতে কোর্টে যেতে হবে। ঠিক তখনই হরিশকে সিআই জবিন কল দিয়ে বলে, পুলিশ ক্লাবে আসো। হরিশ বলে, কিন্তু আমাকে তো কোর্টে যেতে হবে। সিআই রেগে বলে, তর্ক না করে দ্রুত আসো। জেন্সি সব শুনে বলে, হয়তো ওরা সব জেনে
গেছে। হরিশ বলে, আপনার এমন সন্দেহজনক আচরণ দেখে যে কেউই সন্দেহ করবে। আপনিও খুব তাড়াতাড়ি একটা কল পাবেন। ওখানে গিয়ে আবার সব বলে ঝামেলা বাঁধিয়ে দিয়েন না। হরিশ চলে যেতেই জেন্সির কাছেও একটা কল আসে। পুলিশ ক্লাবে সুরেশ সেই জলাভূমির মালিক নন্দকিশোরকে জিজ্ঞেস করে, তোমাকে ওই জলাভূমি ভরাট করার আইডিয়াটা কে দিয়েছিল? নন্দকিশোর বলে, ওই খালের অর্ধেকটা আমার জায়গার মধ্যে ছিল। কন্ট্রাক্টর বলেছিল ওই জায়গাটা ভরাট করলে কোনো সমস্যা হবে না। হেড কনস্টেবল পরম বলে, তুমি একটা বেআইনি কনস্ট্রাকশনের কাজ করছো, প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে সেখানে বিল্ডিং বানাতে চাচ্ছিলে। আনসার সেটা জানতে পেরে পাবলিককে জানিয়ে দেয়। এই জন্য সেদিন রাতে যখন তুমি ওই জলাভূমি ভরাট করতে লোক পাঠিয়েছিলে, আনসার সেটা জানতে পেরে সেখানে যায়, আর তুমি রেগে আনসারকে মেরে সেখানেই পুঁতে দাও। সুরেশ বলে, এখন বলো তুমি কিভাবে আনসারকে খুন করেছিলে? নন্দকিশোর বলে, আমার কাছে শুধু জায়গাটা ভরাট করার কন্ট্যাক্ট ছিল, এর বাইরে আমি কিছুই জানি না। পুলিশ ক্লাবের বাইরে জেএনসি কে ভয়ে কাঁপতে দেখে হরিশ বলে, এভাবে ভয় পাবেন না, আমরা কোনো অপরাধ করিনি। জেএনসি বলে, ওরা এতক্ষণে নিশ্চয়ই আমাদের টাওয়ার লোকেশন থেকে জেনে গেছে যে আমরা সেদিন ওই স্পটেই ছিলাম। হরিশ বলে, কিন্তু আমরা তো ওখানে পেট্রোলিং করতে গিয়েছিলাম। ঠিক তখনই হরিশকে কেউ কল করলে হরিশ সাইডে গিয়ে জিজ্ঞেস করে, ওই মেয়েটার ব্যাপারে কিছু জানতে পেরেছ? ওপাশ থেকে কিছু একটা শুনে হরিশ বলে, এটা ওনার মেয়ে, সেটা কনফার্ম তো? ওপাশ থেকে হ্যাঁ বলতেই হরিশ অনেক খুশি হয়ে যায়। ঠিক তখনই হরিশ আর জেন্সিকে ভেতরে ডাকা হয়। সুরেশ হরিশকে জিজ্ঞেস করে, যেদিন রাতে আনসার আলী মারা যায় সেদিন ঠিক রাত 11টায় তোমরা জিপ নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলে, তাই তো? হরিশ বলে, হ্যাঁ স্যার। সুরেশ বলে, সাইবার সেল তো অন্য কিছু বলছে। জেন্সি বলে, সেদিন রাতে আমিও ওখানে ছিলাম। হরিশ ঠিকই বলেছে। সিআই জবিন জেন্সিকে বলে, আমি যখন তোমাকে আগুনে পোড়া কেসটার ব্যাপারে জানাতে 11:10 কল করেছিলাম, তখন তুমি গাড়ির ওয়্যারলেসে রেসপন্স করনি। আমি তোমাকে কল করেছিলাম কিন্তু কলটাও রিসিভ করনি। পরে হরিশ ঠিক সেই জায়গায় কল রিসিভ করে যেখানে এই ঘটনাটা ঘটেছে। পরম বলে, পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী ভিকটিমের মৃত্যু প্রায় 52 ঘন্টা আগে হয়েছিল। সময় ছিল 14 জুন রাত 11টা থেকে 12টার মধ্যে। হরিশ বলে, সিআই স্যারের কলে আমরা গাড়ি দাঁড় করিয়েছিলাম, এছাড়াও আমরা অনেক জায়গায় গাড়ি দাঁড় করিয়েছি। জবিন বলে, কিন্তু তুমি তো আমাকে বলেছিলে তোমরা নাকি গাড়ি চেক করছো। সুরেশ বলে, 11টার দিকে তোমরা কুমলির সাইডে যাওনি, ওখানে 2টা চেক পয়েন্ট ছিল, যেগুলোর একটাতেও তোমরা সাইন করনি। হরিশ বলে, আমরা ওই দিকেই যাচ্ছিলাম, কিন্তু তার মাঝের পকেট রোডে গাড়ি চেক করছিলাম। সুরেশ রেগে জেএনসি কে বাইরে অপেক্ষা করতে বলে হরিশকে বলে, আমি যতবারই তোমার সিনিয়রকে প্রশ্ন করছি উত্তরটা তুমিই দিচ্ছ। তোমাদের কাহিনী কি? সেদিন তোমার সিনিয়র অফিসারের সাথে জঙ্গলের মধ্যে তুমি কি চেক করতে গিয়েছিলে? হরিশ বলে, এই প্রশ্ন তো আপনার নিজের মেয়েকেই করা উচিত। সে ওই দিন আনসার আলীর সাথে গাড়িতে কি করছিল? সুরেশ এবার প্রচুর রেগে হরিশের কলার চেপে ধরলেও মেয়ের সম্মানের কথা ভেবে তাকে ছেড়ে দেয়। জবিনকে বলে, আমি না বলা পর্যন্ত ওদের কাউকে যেতে দিবে না, আর ওদের ফোনও নিয়ে নাও। এদিকে ফেলিক্স বারবার জেন্সিকে কল করেই যাচ্ছে, কিন্তু জেন্সি কলটা কেটে দেয়। হরিশের উকিলও হরিশের মেয়েকে নিয়ে হরিশের জন্য অপেক্ষা করতে করতে হরিশকে কল করছে, কিন্তু হরিশের ফোন তো তখন তার কাছেই নেই। সুরেশ বাড়ি এসেই অঞ্জলিকে জিজ্ঞেস করে, সেদিন মাঝরাতে তুমি আর আনসার গাড়িতে কি করছিলে? অঞ্জলি কোনো উত্তর না দিয়ে চলে যেতে গেলেই সুরেশ বলে, আনসার মারা গেছে, ওকে শেষবার জীবিত অবস্থায় তোমার গাড়িতেই দেখা গেছে। এটাই তোমাকে জেলে পাঠানোর জন্য যথেষ্ট। আমি তোমাকে এই জন্য জেলে পাঠাইনি কারণ মানুষ আমাকে প্রশ্ন করবে যে আমি কিভাবে আমার মেয়েকে বড় করেছি। অঞ্জলি তবুও কোনো উত্তর না দিয়ে তার দাদির ঘরে এসে দরজা আটকে দেয়। দাদি অঞ্জলিকে এভাবে কান্না করতে দেখে জিজ্ঞেস করে, বৃষ্টিতে ভেজার কারণে কি তোমার বাবা তোমাকে বকেছে? অঞ্জলি দাদিকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে, যেন কোনো অপরাধ বোধ তাকে তাড়া করে বেড়াচ্ছে। এদিকে হরিশ নিজের মেয়েকে দেখতে পাওয়ার শেষ সুযোগটাও হারিয়ে শোকে পাথর হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর জেন্সি আর হরিশের ফোন ফেরত দিয়ে তাদেরকে যাওয়ার পারমিশন দেওয়া হয়, কিন্তু ততক্ষণে হরিশের মেয়েকে তার স্ত্রী নিয়ে চলে গেছে। হরিশ তার স্ত্রীর বাবার বাসায় ছুটে আসতেই তার মেয়েকে উঠানো দেখে খুশি হয়ে তার সাথে কথা বলতেই যাবে, তখনই হরিশের স্ত্রী এসে তাকে টানতে টানতে ভেতরে নিয়ে যায়। এদিকে ইয়াসমিনও আনসারের শোকে পাথর হয়ে আছে। সুরেশ দেখে তার মেয়ে অঞ্জলি অন্ধকারে বসে কান্না করছে। একটা কেস বদলে দিয়েছে কতগুলো মানুষের জীবন। সারাদিনের ধকল শেষে জেন্সি বাড়ি আসতেই দেখে ফেলিক্স কোথাও নেই। ফেলিক্সের ঘরে আসতেই দেখে বিছানার উপরে একটা চিঠি। চিঠিটা পড়তেই জেন্সি আর কিছুই বলতে পারে না। এদিকে হরিশ মনের কষ্টে ড্রিঙ্কস করছে। তখনই জেন্সি কল করলে সে বিরক্ত হয়ে কল কেটে
জেন্সিকে দেয়। জেন্সি উপায় না পেয়ে এই বৃষ্টির মধ্যেই এক রকমের বিধ্বস্ত অবস্থায় হরিশের বাসায় আসে। জেন্সিকে এমন অবস্থায় দেখে হরিশ জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো? জেন্সি না বলে ফেলিক্সের লেখা চিঠিটা দেয়। চিঠিতে ফেলিক্স লিখেছে, আমি তোমাকে নিজের পথ খুঁজে নেওয়ার কথা বলেছিলাম না? আমি জানি না সেটা কবে পাবো, কিন্তু আমাদের এই সম্পর্কটা এখানেই শেষ করা উচিত। আমাকে আমার জীবন বেছে নিতে হবে। হরিশ চিঠি পড়ে জেন্সিকে সান্ত্বনা দেয়। জেন্সি আর নিজেকে সামলাতে না পেরে হরিশকে জড়িয়ে কান্না করতে থাকে। পরের দিন ফরেস্ট অফিসে এসে হরিশ জেন্সিকে সেদিনের ফুটেজগুলো দেখাতে গেলেই দেখে সেখানে কোনো ফুটেজই নেই। হতাশ হয়ে হরিশ ফিরতে গেলেই ফরেস্ট অফিসার বলে, হয়তো আমি ফুটেজটা ডিলিট করে দিয়েছি। বলেই সে চলে গেলে হরিশ বলে, আমি সত্যি সেদিনকে ওই ফুটেজে গাড়িটাকে দেখেছিলাম। জেন্সি বলে, ডিওয়াইএসপি সুরেশ নিশ্চয়ই ফুটেজটা ডিলিট করে দিয়েছে। আমাদের কাছে শেষ যেই প্রমাণ ছিল সেটাও শেষ। হরিশ বলে, সুরেশের মেয়ে যদি সত্যি এই খুনের সাথে জড়িত থাকে তাহলে সে এই কেসটা যে কোনো মূল্যে ধামাচাপা দিতে চাইবে, আর তার টার্গেট হব আমরা দুজন। ঠিক তখনই ওয়াকি টকিতে খবর আসে, ডিউটিতে অবহেলা করার কারণে জেন্সি আর হরিশকে সাসপেন্ড করা হয়েছে। কোন ধরনের অফিসিয়াল ডিউটিতে তাদেরকে আর দেখা যাবে না। হরিশ আর জেন্সি কিছুই বলে না, যেন তারা জানতো যে এমনটাই হবে। হেডকোয়ার্টারে জবিন আর পরম আসলে জবিন বলে, হরিশ আর জেন্সি যদি আনসারকে খুন করে তাহলে ওদের মোটিভটা কি? পরম বলে, এমনিতেও হরিশের সাথে জেন্সির সম্পর্ক খুব একটা ভালো না, তাছাড়াও ওদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। সুরেশ বলে, আনসারের লাশ পাওয়ার পর থেকেই জেন্সির স্বামী ফেলিক্সকে পাওয়া যাচ্ছে না। জেন্সি এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো রিপোর্ট করেনি। শেষমেশ আর কোনো উপায় না পেয়ে জেন্সি আর হরিশ থানায় এসে তাদের ব্যাজ খুলে রেখে যায়। দুপুরে জেন্সি আর হরিশ পরমের কাছে আসলে পরম বলে, সুরেশ স্যারের ব্যবহারে আমি বুঝতে পেরেছিলাম যে তোমরা দুইজনই ঝামেলায় ফেসে গেছো। জেন্সি বলে, আমি হরিশকে বারবার রিপোর্ট করতে বলেছিলাম, সে তার এক্সপিরিয়েন্সের কথা বলে আমাকে রিপোর্ট করতে দেয়নি। পরম বলে, কিন্তু এত রাতে সুরেশ স্যারের মেয়ে অঞ্জলি কেন আনসারের সাথে দেখা করতে গিয়েছিল? হরিশ বলে, হয়তো ওরা একে অপরকে ভালোবাসতো তাই দেখা করতে গিয়েছিল। আমাদের কপালটাই খারাপ যে আমরা ঠিক সেই সময়টাই ওখানে গিয়েছিলাম। পরম জেন্সিকে জিজ্ঞেস করে, ফেলিক্স তোমাকে কখনো আনসারের ব্যাপারে কিছু বলেনি? জেন্সি বলে, না, আমার মনে হয় না ওর সাথে আনসারের কোনো কানেকশন আছে। পরম বলে, ডিওএসপি সুরেশ ফেলিক্সকে এসবের মধ্যে টানছে, এরপর কিছু ভুয়া প্রমাণ দেখিয়ে কেস বন্ধ করে দিবে। এই জন্য সে আমাকেও এই কেস থেকে বের করে দিয়েছে। তোমাদেরকে এখন সাবধান থাকতে হবে, হয়তো অনেক বড় কিছু ঘটতে চলেছে। তোমাদের এখন উচিত নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে নিজেদের মতো করেই তদন্ত করা। জেন্সি আর হরিশ আনসারের নিউজ চ্যানেলের অফিসে আসে। সেখানে আনসারের বিজনেস পার্টনার ভিনার সাথে আনসারের ব্যাপারে জিজ্ঞেস করলে ভিনা বলে, এই চ্যানেল বানানোর প্ল্যান ছিল আনসারের, আমি শুধু তার পাশে থেকেছি। আমরা আমাদের কলেজ লাইফ থেকেই একজন আরেকজনকে চিনি। সে তার কাজের প্রতি অনেক ডেডিকেটেড ছিল। জেন্সি জিজ্ঞেস করে, আপনি অঞ্জলির ব্যাপারে কিছু জানেন? ভিনা বলে, অঞ্জলি খুব কম সময়ই আমাদের সাথে কাজ করেছে, যখন আনসার আর অঞ্জলি একে অপরকে ভালোবাসতো। অঞ্জলির বাবা এই ব্যাপারে খুশি ছিল না। এরপর অনেক সমস্যা হয় আর তারা ব্রেকআপ করে নেয়। আনসার একটা স্টোরির উপরে কাজ করছিল, সেই কারণে সে ইডুকিতে শিফট হয়ে যায়। তবে আমি জানি না সে এখন কোন স্টোরি নিয়ে কাজ করছিল। হরিশ জিজ্ঞেস করে, অঞ্জলি আর আনসারের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? পরম সে আগুনে পুড়ে যাওয়া মেয়ে মানে চারুর বয়ফ্রেন্ড মুন্নার বাড়িতে আসে। পরম মুন্নার মাকে জিজ্ঞেস করে, আপনার ছেলে কতদিন যাবৎ বাড়ি আসে না? মা জানায় 5 দিন হয়েছে। এরপর পরম মুন্নার ঘরে তল্লাশি করতে যায়। ড্রয়ারে একটা কাগজ আর মুন্নার ব্যবহার করা একটা গেঞ্জিতে তার বন্ধুদের ছবি পায়। বাইরে এসে পরম মুন্নার মাকে বলে, চারু শেষবার আপনার ছেলেকেই কল করেছিল। ব্যাপারটা আরো বেশি ঘোলা হওয়ার আগেই আপনার ছেলেকে বলবেন থানায় এসে রিপোর্ট করতে। পরম টি শার্ট দেখিয়ে বলে, এটাই ওর গ্যাং তাই না? মা বলে, আমার ছেলে সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো, এই ছেলেগুলোর জন্যই আমার ছেলে বিগড়ে গেছে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এরাই সেই ছেলে যারা গল্পের প্রথমের রাতে ওই পরিত্যক্ত বিল্ডিং এ বসে ড্রাগস নিচ্ছিল। একটা নিউজ চ্যানেলে আনসারের পোস্টমর্টম রিপোর্টে কি লেখা আছে সেটা পড়ে শোনানো হয়। রিপোর্টে লেখা, নাক, কান আর মুখে ময়লা পানি ঢোকার কারণে আনসারের মৃত্যু হয়েছে। এমনকি তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চিহ্ন আছে। যদিও পুলিশ এটা লুকিয়ে রাখার চেষ্টা করছে, বেশিরভাগ মানুষের মনে করছে এটা সাধারণ কোনো মৃত্যু না। বাসে বসে হরিশ তার মোবাইলে লাইভ নিউজ দেখে, সেটা জেন্সিকে দেখায়। একজন স্থানীয় লোক বলছে, ওই জলাভূমিতে পড়ে কখনোই কারো মৃত্যু হতেই পারে না। এর আগে একজন খালের পানিতে তার ষাঁড় পড়ে যাচ্ছিল বলে তাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু সেই ষাঁড়
তারই উল্টা তাকে ধাক্কা মেরে সেখানে চেপে ধরে। মানে কেউ ওই জলাভূমিতে কাউকে চেপে না ধরলে তার মরে যাওয়াটা সম্ভব না। পুরো নিউজ দেখে হরিশ বলে তার মানে আনসারকে আসলে খুন করা হয়েছে। জেন্সি বলে প্রশ্ন হলো কেন? দুইজনই গভীর চিন্তায় পড়ে যায়। অঞ্জলি এটিএম এ টাকা তুলতে আসলে জেন্সিও সুযোগ বুঝে এটিএম বুথে ঢুকে অঞ্জলিকে তার পরিচয় দিয়ে বলে, আমি তোমার সাথে আলাদা করে কথা বলতে চাই। আমি জানি সেদিন রাতে গাড়িতে আনসারের সাথে তুমিই ছিলে, আমাদের তো ভিনার সাথে কথাও হয়েছে। অঞ্জলি বলে আমি কিছুই জানি না। বলেই সে চলে যেতে গেলে জেন্সি তার পতাটকে বলে আমাদেরকে সাসপেন্ড করা হয়েছে। ওই দিন আনসার গাড়ি থেকে নেমে পালাচ্ছিল, আমরা ওকে তাড়া করিনি, এটা তুমি খুব ভালো করেই জানো। আমরা যে নির্দোষ সেটা প্রমাণ করতে তোমার সাহায্যের দরকার। তোমার বাবা আমাদেরকে ইচ্ছা করেই টার্গেট করছে। অঞ্জলি তবুও কোনো কথা না বলি বেরিয়ে যায়। যাওয়ার আগে বলে প্লিজ আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। হরিশ তার বন্ধু অফিসার দিনকানের সাথে একটা বারে দেখা করতে আসে। দিনকান বলে তুমি যেদিনের কথা বলছো সেদিন সুরেশ স্যার মিটিং এ ছিল, শহরের প্রতিটা অফিসার সেখানে উপস্থিত ছিল, তুমি চাইলে ইউটিউবে সেই ভিডিও দেখতে পারো। তখন হরিশকে জেন্সি কল দিয়ে বলে অঞ্জলি আমাদেরকে কোনোভাবেই সাহায্য করতে চাচ্ছে না। হরিশ বলে দিনকান তো বলছে সুরেশ স্যার সেদিন তার ইভেন্টে উপস্থিত ছিল। জেন্সি বলে চিন্তা করো না, ঠিকই একটা রাস্তা বেরিয়ে যাবে। হরিশ পরমকে বলে সেদিন সুরেশ স্যার শহরের বাইরে একটা ইভেন্ট অ্যাটেন্ড করতে গিয়েছিল, ভিডিওটা ইউটিউবেও আছে। পরম বলে তোমাদের এখন সেই জায়গায় যাওয়া উচিত যেখানে অঞ্জলি আর আনসার দেখা করেছিল, হয়তো সেখানে কোনো প্রমাণ পেতে পারো। জেন্সি আর হরিশ ক্রাইম স্পটে এসে আশেপাশের এলাকা ভালো করে দেখতে থাকে। এরপর কাছে একটা ভাঙা বাড়ি দেখতে পায় যেখানে অনেকগুলো ড্রিঙ্কস এর বোতল আর সিগারেটের প্যাকেট পড়ে আছে। সুরেশ রাস্তার ধারে গাড়ি পার্ক করে অপেক্ষা করছে। তখনই বিজোশ আর বিয়োশ এসে বলে আমাদের কাছে নতুন একটা লিড এসেছে। কেরালা গ্রামে হওয়া ভিলেজ অফিসার স্ক্যামের ব্যাপারে গত 1 মাস আগে আনসার আলী জানতে পারে, তাই সে নিউজ করে। ফেলিক্স তখন ওই গ্রামের অফিসেরই অফিসার ছিল। এই গল্পের 2টা পার্ট আছে। সুরেশ বলে সেকেন্ড পার্টটা খুঁজে বের করো, বলেই তারা সেখান থেকে চলে যায়। পরের দিন সুরেশ হুট করেই তার টিম নিয়ে জেন্সির বাড়ি আসে। পুরো বাড়ি তল্লাশি শুরু হয়ে যায়। সুরেশ জেন্সিকে জিজ্ঞেস করে তুমি ফেলিক্সের মিসিং কেস ফাইল করনি কেন? জেন্সি বলে সে যাওয়ার আগে একটা চিঠি দিয়ে গেছে। সুরেশ চিঠি পড়ে জিজ্ঞেস করে এটা কি ফেলিক্সের হাতে লেখা? জেন্সি বলে হ্যাঁ। এদিকে কনস্টেবল ফেলিক্সের ঘরের ডাস্টবিন থেকে ফেলিক্সের ফোন আর সিম কার্ড খুঁজে পায়। সুরেশ জেন্সিকে দেখিয়ে জিজ্ঞেস করে এটা কি আসলেই সুরেশের ফোন? জেন্সি বলে হ্যাঁ। সুরেশ বাইরে আসতেই মিডিয়া তাকে ঘিরে ধরে। শয়তান সুরেশ মিডিয়াকে বলে আমার যদিও একজন পুলিশ অফিসারের ব্যাপারে এটা বলতে লজ্জা করছে, তাও বলছি আমরা এখান থেকে যথেষ্ট প্রমাণ পেয়েছি। বলেই সুরেশ সোজা গাড়িতে উঠে বসে শয়তানের মতো হাসতে থাকে। জেন্সি অসহায়ের মতো সুরেশের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ভিনা আর অঞ্জলি জেন্সির বাড়ি থেকে পাওয়া এভিডেন্স এর ব্যাপারে নিউজ দেখছিল। ভিনা অঞ্জলিকে বলে জেন্সি আমার সাথে দেখা করতে এসে আনসার আর তোমার ব্যাপারেও জিজ্ঞেস করছিল, মনে হচ্ছিল সে সবই জানে। ওই দুজন অফিসারকে দেখে আমার আসলেই সৎ মনে হয়েছে, কিন্তু তোমার বাবার ব্যাপারে আমার তেমনটা মনে হয় না। অঞ্জলি কোনো উত্তরই দেয় না। এদিকে হরিশ খাবার নিয়ে জেন্সির বাড়ি আসতেই দেখে জেন্সি বিছানায় বসে কান্না করছে। হরিশ জেন্সির পাশে বসে তাকে সান্ত্বনা দেয়। পরের দিন হরিশ আবারও দিনকানের সাথে একটা বাস কাউন্টারে দেখা করতে আসলে দিনকান বলে তোমার থেকে সেদিন সব শুনে আমি বুঝতে পারলাম ব্যাপারটা কতটা সিরিয়াস। আসলে সেদিন সুরেশ স্যার তার বক্তৃতা শেষ করে চলে গিয়েছিল, যেন সবাই মনে করে যে সে সেখানে উপস্থিত ছিল। তার 2 চামচা বিয়োজ আর বিনোজের নামও সেখানে রেজিস্টার করা আছে, কিন্তু তারা দুজন সেদিন ইভেন্টে অ্যাটেন্ড করেনি। সুরেশ আনসারের বাসায় এসে তার স্ত্রী ইয়াসমিনকে জানায় পুলিশ সন্দেহ করছে ভিলেজ অফিসার ফেলিক্স আর তার স্ত্রী এসআই জেন্সি মিলে পরিকল্পনা করেই আনসারকে মেরে ফেলেছে। আনসার যে রিপোর্ট নিয়ে কাজ করছিল সেটা নিয়ে ফেলিক্স আর আনসারের মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছিল। এমনকি ফেলিক্স এই বাসায় এসেও আনসারের সাথে কয়েকবার দেখা করেছে। ইয়াসমিন বলে আমি এই বিষয়ে কিছুই জানি না। ইয়াসমিনকে আনসারের চ্যানেলে ভিলেজ অফিসারের দুর্নীতি নিয়ে করা খবর দেখালেও ইয়াসমিন সে বিষয়ে কিছুই বলতে পারে না। সুরেশ বলে এই ভিডিওর পরের পার্টের ফুটেজ আমি আনসারের অফিসে পাইনি, হয়তো সেটা এখানেই আছে, আমি খুঁজে দেখছি। বলেই সেদিকে যেতে গেলে ইয়াসমিন বলে আনসারের রুম চেক করতে হলে আপনাকে আগে অফিসিয়াল অর্ডার আনতে হবে। সুরেশ আর এগোনোর সাহস করে না। এদিকে পরম, জেন্সি আর হরিশ চা স্টেটে এসেছে টের পেতেই রবির লুকিয়ে থাকা বন্ধুরা ভয়ে পালায়। হরিশ আর জেন্সি কোন রকমে তাদেরকে ধরতেই মুন্না জানায় চারু আমাকে 6 মাস আগে কল দিয়েছিল, সেদিনই ওর সাথে আমার ব্রেকআপ হয়েছিল। এরপর আর কথা হয়নি। সেদিন আমি শ্রীয়ের কাজিনের বিয়েতে কাঞ্জিরাপল্লীতে গিয়েছিলাম। রাতে ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল। দরকার হলে
আপনারা সেখানকার ফুটেজ চেক করতে পারেন। বিয়েতে শুধু আমি আর শিবাই গিয়েছিলাম, রবি তখন এখানেই ছিল। হরিশ মুন্নার ব্যাগ থেকে একটা হার্ড ড্রাইভের মতো কিছু পেলে মুন্না জানায় সেদিন সে বনের মধ্যে হাঁটার সময় জলাভূমির পাশেই এই ডিভাইসটা পড়া পেয়েছে। মনে হয় এতে কোনো সিক্রেট ফাইল আছে, এই জন্যই এটা জিপিজি প্রোটেক্টেড, মানে এটা খুলতে হলে ব্যাংক লকারের মতো 2 রকমের পাসওয়ার্ড একই সময় দিতে হবে, তাই আমরা এটা খুলতে পারিনি। আর যখন খোলার চেষ্টা করেছি তখন নিশ্চয়ই আরেকজনের কাছেও মেসেজ গেছে। সুরেশের এক জুনিয়র দিনকানের মাধ্যমে হরিশ তার ব্যবহৃত জিপ গ্যারেজে আনিয়ে ফরেন্সিক এক্সপার্ট দিয়ে গাড়িটা চেক করায়। ফরেন্সিক এক্সপার্ট গাড়িতে কিছু রক্তের দাগ, কাপড়ের ছেঁড়া অংশ আর চুল পায়। গাড়িতে ফেরার পথে জেন্সি বলে ডিওয়াইএসপি কে জেলে পড়তে হলে আমাদের শক্তপোক্ত কোনো প্রমাণ লাগবে, তার জন্য সামান্য চুল, রক্তের দাগ এসব কোনো কাজেই আসবে না, তাই আমাদের একমাত্র ভরসা তার মেয়ে অঞ্জলির বয়ান। সেই আমাদেরকে জানাতে পারবে যে আনসারের খুনের পেছনে সুরেশের কি উদ্দেশ্য থাকতে পারে। রাতে অঞ্জলি দেখে সুরেশ ফোনে তার সিনিয়রকে বলছে আমাকে একবার জেন্সি আর হরিশকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ দিন, কারণ আমি প্রমাণ পেয়েছি যে হরিশ আর জেন্সি মিলে ফেলিক্সকে আনসারকে মারতে সাহায্য করেছে। আনসার আসলে নানা অবৈধ কাজের সাথে জড়িত ছিল, ফেলিক্স সেটা জানতো, তবুও তাকে সাহায্য করেছে। যখন ফেলিক্স আর জেন্সি বুঝে যায় এসব সত্য জানাজানি হতে পারে, তখন তারা আনসারকে মারার প্ল্যান করে। অঞ্জলিকে দেখে সুরেশ বলে আমি বাকি কথা দেখা করে জানিয়ে দিব, বলেই কল কেটে দেয়। অঞ্জলি রেগে তার বাবার দিকে তাকিয়ে থাকে, কারণ সে মিথ্যা প্রমাণ বানিয়ে এতগুলো মানুষের জীবন শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। সুরেশ মেয়েকে ভূগোল পড়াতে বলে পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে বাইরে যাওয়ার আগেই আমি সব সামনে নেওয়ার চেষ্টা করছি। অঞ্জলি আর কোনো কথা না বলেই তার রুমে চলে আসে। সারা রাত সে তার 2 চোখের পাতা এক করতে পারে না। পরের দিন সকাল হতেই সোজা চলে আসে জেন্সির বাসায়। অঞ্জলি বলে আজও যদি আমি চুপ থাকি তাহলে এটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কলেজ লাইফ থেকেই আনসার আর আমি একে অপরকে ভালোবাসতাম। বাবার কারণে ব্রেকআপ হওয়ার বেশ কয়েক বছর পর একদিন হাসপাতালে আনসারের সাথে অঞ্জলির দেখা হয়। অঞ্জলি তখন তার দাদিকে দেখাতে এসেছিল আর আনসার প্রেগনেন্ট ইয়াসমিনকে ডক্টর দেখাতে এসেছিল। এভাবে দেখা হওয়ায় দুজনেই থমকে দাঁড়ায়। কয়েকদিন পর তারা শুনশান এক জায়গায় দেখা করে। আনসার বলে তুমি আমাকে ওভাবে ছেড়ে চলে যাওয়ার পর প্রথম কয়েক বছর আমার তোমার উপর খুব রাগ হয়েছিল, ধীরে ধীরে সেই রাগ একসময় শেষ হয়ে যায়। মনে হতো তোমাকে একবার দেখতে পেলেই ভালো লাগবে, কিন্তু ততদিনে আমরা অনেক দূরে চলে গিয়েছিলাম, তাই আর সাহস করিনি। এরপর নিজেকে অনেক একা মনে হতো, সেই একাকিত্ব দূর করার জন্য বিয়ের সিদ্ধান্ত নেই। কিন্তু এত বছর পর তোমাকে এভাবে একা দেখে নিজেকে আর আটকে রাখতে পারিনি। অঞ্জলি বলে তখন আমার তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আমার কাছে কোনো উপায়ও ছিল না। ওসব পুরনো কথা এখন বলে কোনো লাভ নেই, এখন তোমার একটা পরিবার আছে, আমি তোমার পরিবার ভাঙতে পারবো না। আনসার বলে সত্যিই কি আমাদের মাঝে আর কিছু হওয়া সম্ভব না? অঞ্জলি আনসারের চোখের দিকে তাকাতে নিজেকে আর আটকাতে পারে না। এরপর থেকেই তাদের সম্পর্ক আবার শুরু হয়। ক্যাফেতে দেখা, ঘুরে বেড়ানো সবকিছু রীতিমতো চলতে থাকে। সব ঠিকই চলছিল, কিন্তু সমস্যা বাধে যখন সুরেশ একদিন তাদেরকে একসাথে দেখে নেয় আর আগের মতোই তাদের একে অপর থেকে আলাদা করার চেষ্টা করে। এমনকি বিয়স আর বিনোজকে দিয়ে আনসারকে তুলে নিয়ে অনেক মেরে রাস্তায় ফেলে যায়। অঞ্জলি এই খবর জানা মাত্রই আনসারকে কল দিয়ে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। আনসার বলে তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। অঞ্জলি বলে আমি এখনই তোমাকে দেখতে চাই। ইয়াসমিন বুঝে যাবে ভেবে আনসার মানা করলেও অঞ্জলির জেদের কাছে হার মেনে আনসার রাজি হয়ে যায়। সেদিন রাতে অঞ্জলি যখন গাড়িতে আনসারের সাথেই ছিল তখন আনসারের এই অবস্থা দেখে বলে আমার জন্যই এসব হয়েছে, আমাদের আর এগোনো ঠিক হবে না। আনসার বলে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তখনই পেছনে হাইওয়েতে পুলিশের গাড়ির আলো দেখে সে ঘাবড়ে যায়। কিছুক্ষণ পরেই হরিশ চেক করতে আসলে অঞ্জলি বলে আমরা একসাথে পুলিশের সামনে যাব। আনসার বলে না, তুমি গাড়ি নিয়ে চলে যাও, বলেই হুডি মাথায় দিয়ে গাড়ি থেকে বের হয়েই দৌড় দেয়। অঞ্জলি আর কোনো উপায় না পেয়ে গাড়ি নিয়ে চলে যায়। কমিশনার অঞ্জলি থেকে পুরো ঘটনার বিবরণ শুনে জেন্সিকে জিজ্ঞেস করে তোমরা এতটা শিওর কিভাবে হলে যে আনসারকে সুরেশি মেরেছে? জেন্সি বলে সেদিন রাতে আমি আর হরিশ পেট্রোলিং এ বের হই। শহরে ঘোরা শেষে ওডামাডু পৌঁছাতেই অত রাতে জঙ্গলের মধ্যে একটা গাড়ি দাঁড় করানো দেখে সন্দেহ হয়। চেক করতে যেতেই কালো হুডি পরা একজন দৌড়ে পালায় আর গাড়িটাও চলে যায়। আমরা সেই লোকের পিছু করলে সে জলাভূমিতে লাফ দেয়। অনেক খোঁজার পরও লোকটাকে আর পাইনি। তখনই সিআই কল দিয়ে মান্থারার বার্ন কেস দেখতে বলে। পরের দিন সকালে সেখানে যেতেই দেখি জলাভূমি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। সুরেশ স্যার ভালো করে জানতো আমরা এই বন থেকে সোজা বার্ন কেসের ক্রাইম সিনে গেছি। এরপর সে যা যা করেছে সবকিছুই আমাদেরকে ফাঁসানোর জন্য করেছে। পরব বলে সুরেশ স্যার ভালো করেই জানে জেন্সির স্বামী ফেলিক্স ব্যক্তিগত
কারণে বাড়ি ছেড়ে চলে গেছে, তবুও সে এই কেসে ফেলিক্সকে ফাঁসিয়েছে। আমি ভালো করেই জানি সুরেশ স্যার নিজের স্বার্থের জন্য সব করতে পারে, তাই আমার তার উপরে সন্দেহ হয়। তাই স্যার এদেরকে ফাঁসিয়ে দেওয়ার আগেই আমি এই দুজনকে সব দিক থেকে সাবধান থাকতে বলি। জেএসি বলে, তখন থেকেই আমরা কেসে তদন্তে নামি। হরিশ ফরেস্ট অফিসের সিসিটিভি ফুটেজ থেকে যে গাড়ির নম্বর পেয়েছিল তার বিস্তারিত জানতে গেলে জানা যায় গাড়িটা ছিল সুরেশ স্যারের মেয়ে অঞ্জলির। এরপরেই জেএনসি অঞ্জলির কাছে গিয়ে বলে সম্ভবত অঞ্জলিকে বাঁচানোর জন্যই সুরেশ জেএনসি আর হরিশকে ফাঁসাচ্ছে। অঞ্জলি বিরক্ত হয়ে চলে যায়। সুরেশের টিমের দিনকান হরিশকে সবসময় সুরেশ কখন কি করছে তার আপডেট দিত। দিনকান জানায় সুরেশের টিমের বিয়োজ আর বিনোজ নামের দুই অফিসারের নাম রেজিস্টারে মার্ক করা ছিল, তাই দ্রুত সে ছবি তুলে নেয়। ঘটনার দিন দুপুরে দিনকান বিয়োজ আর বিনোজকে গাড়িতে করে কোথাও যেতে দেখেছে। এরা আসলে সুরেশের কথায় আনসারকে ধরে নিয়ে মেরে রাস্তায় ফেলে গিয়েছিল। অঞ্জলি আনসারের কথা শুনে রাতে বের হতেই অঞ্জলির উপরে নজর রাখা দুই অফিসার সুরেশকে জানিয়ে দেয় অঞ্জলি জঙ্গলে আনসারের সাথে দেখা করতে এসেছে। এটা তারা সুরেশকে বলেই সেখান থেকে চলে যায়। আর তখনই জেএনসি এবং হরিশ সেখানে এসে গাড়ি দেখে আনসারের পিছু করে। আনসার জলাভূমিতে লাফ দেওয়ার পর তারা সেখান থেকে চলে যায়। সবাই চলে গেছে বুঝতে পেরে আনসার কাদামাটি থেকে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে উঠতে গেলেই দেখে তার মৃত্যু মানে সুরেশ সেখানে দাঁড়িয়ে আছে। তার মানে সুরেশ আগে থেকেই এসেই লুকিয়েছিল। জেএনসি আর হরিশ যেতেই সে বের হয়ে এসেছে। সুরেশ এক লাথি দিয়ে আনসারকে পানিতে ফেলে, এরপর পাশে পড়ে থাকা মোটা গাছের ডাল দিয়ে তাকে এই কাদা পানির মধ্যে চুবিয়ে রাখে। কিছুক্ষণ পরেই আনসার মারা যায় আর সুরেশ তৃপ্তির হাসি হাসে। অঞ্জলি বলে আনসার কখনোই কোনো অবৈধ কাজ করেনি, তবে আমার বাবা এমন অনেক কাজ করেছে। আমি বাবার এই অপকর্ম আর সহ্য করতে না পেরে জেএনসিকে সব সত্য বলার সিদ্ধান্ত নেই। কমিশনার জেএনসিকে জিজ্ঞেস করে তোমরা যা বললে তার কোনো সলিড প্রমাণ আছে? জেএনসি বলে সুরেশের বিরুদ্ধে কোনো প্রমাণ না পেয়ে আমরা যখন হতাশ হয়ে ঘুরছিলাম তখনই পরম স্যার কল দিয়ে আমাদেরকে পল্লী মুকুতে ডাকে। গাড়িতে পরম বলে শাহদেবান আমার খুব কাছে সহকর্মী ছিল, যাকে আমি অনেকদিন যাবৎ খুঁজছি। শাহদেবান আসলে সুরেশ স্যারের ড্রাইভার হিসেবে কাজ করত। সে বর্তমানে তামিলনাড়ুতেই থাকে। এক মাস আগে আনসার শাহদেবানের সাথে কথা বলতে আসে, এমনকি তারা দেখাও করেছিল। পরম বলে সুরেশের সাথে কাজ করা যে ঝামেলার সেটা ডিপার্টমেন্টের সবাই কম বেশি জানে, তবে শাহদেবান সুরেশের সব কথা মেনে চলতো। শুধু একটা কথা সে মানতে পারেনি। তাই নীলাম্বরে একটা কেস নিয়ে যখন বেশ চর্চা হচ্ছিল তখনই শাহদেবান কাউকে কিছু না বলেই নিখোঁজ হয়ে যায়। শাহদেবানকে দেখা মাত্রই জেনেছে জানায় আপনার সাথে দেখা করার পরে আনসারকে মেরে ফেলা হয়েছে। এমনকি সুরেশ স্যার জেএনসি আর হরিশকে আনসারের মৃত্যুর জন্য ফাঁসানোর চেষ্টা করছে। এই কথা জানা মাত্রই শাহদেবানের মুখটা মলিন হয়ে যায়। শাহদেবান বলে সেদিন আনসার সুরেশ স্যারের বিষয়ে জানতে আমার কাছে এসেছিল। শাহদেবান আনসারকে বলে 2014 সালে আমাকে নীলাম্বুর থানায় পোস্টিং করা হয়। আমি তখন সুরেশ স্যারের ড্রাইভার হিসেবে কাজ করতাম। আমরা একবার নীলাম্বুরের পাশের কাট্টমুন্ডা নামের এক এলাকাতে চাকু দিয়ে জখম করা হয়েছে এমন এক কেসে তদন্তে গিয়েছিলাম। সেখানেই আমার সাথে সাজিওয়ানের সাথে পরিচয় হয়। বাজারে তার একটা ছোট্ট দর্জির দোকান ছিল। লোকটা ছিল খুবই সহজ সরল। সাজিওয়ানের পরিবারে তার স্ত্রী আর দুই মেয়ে ছিল। একদিন ছোট মেয়েটা অসুস্থ হয়ে যাওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে ফিরে দেখে তাদের বাসার মেইন দরজা খোলা। দৌড়ে ঘরে গিয়ে দেখে তাদের বড় মেয়ে সেখানে নেই। অনেক খোঁজার পর তারা মেয়েটাকে বাসার এক কোনায় বসে ভয়ে কাঁপতে দেখে। তার সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। ওই ছোট মেয়ে কি আর বোঝে, তাই সে অবলীলায় বলে দেয় তাদের এলাকার মাতব্বরের ছেলে এই কাজ করেছে। এত বড় লোকের ছেলের নাম শুনেই তদন্ত আর এগোয় না। একদিন মেয়েটা হঠাৎই গায়েব হয়ে যায়। সাজিবান কান্না করতে করতে থানায় এসে তার মেয়েকে খুঁজে দেওয়ার জন্য কাকুতি মিনতি করতে থাকে। সুরেশ অবলীলায় বলে দেয় সাজিবানের মেয়ে হয়তো কারোর সাথে পালিয়ে গেছে। সাজিবান সেখানে দাঁড়িয়ে অসহায়ের মতো কান্না করতে থাকে। কয়েকদিন পর সাজিবানের মেয়েকে পাওয়া গেলে সুরেশ স্যার বলে সাজিবানই নাকি তার মেয়েকে অত্যাচার করত আর এরপর তাকে কারো কাছে বেঁচে দিয়েছিল। মিডিয়ায় এমন খবর ছড়াতে সময় লাগে না। সবাই সাজিবানকে ছি ছি করতে থাকে। এক রাতে হঠাৎ সুরেশ স্যার আমাকে তার বাসায় ডাকে। সেদিন তার সাথে আরো দুজন ছিল। গভীর রাতে তারা আমাকে সাজিবানের বাসার সামনে জিপ থামাতে বলে। আমাকে জিপে বসিয়ে তারা তিনজন চলে যায়। কিছুক্ষণ পরেই দূরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আমি গাড়ি থেকে নামতেই দেখি সাজিবানের বাসার বাইরে ভিড় জমে গেছে। চোখের পলকেই পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। 4টা জ্বলন্ত লাশ পাওয়া যায়। সেদিন রাতে সাজিবানকে বাঁচাতে না পারার তীব্র অপরাধবোধ আজও আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাদের সাথে এত অন্যায় হওয়ার পরও আমি কিছুই করতে পারিনি। সেই কষ্টে আমি চাকরি
ছেড়ে এখানে চলে আসি। সুরেশের করা এত বড় অন্যায়ের কথা শুনে আনসারের চোখে পানি চলে আসে। জেএসি, হরিশ আর পরম একদম চুপ হয়ে যায়। শাহদেওয়ান কমিশনারকে বলে, সুরেশ স্যারের নানা অপকর্মে আমি তার সাথেই ছিলাম। পরম মুন্নার কাছে পাওয়া সেই হার্ড ড্রাইভ দিয়ে বলে, এতে শাহদেওয়ানের স্বীকারোক্তি আর আনসারের ডকুমেন্টারি আছে। এটা প্রাইভেট কি দিয়ে লক করা ছিল, যেটা খুলতে অঞ্জলি আমাদেরকে সাহায্য করেছে। ডিসিপি মিডিয়াকে জানায় নীলাম্বুরের কেসটা পর্যাপ্ত প্রমাণের অভাবে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আনসার এই কেসের সাথে সুরেশের সম্পৃক্ততা খুঁজে বের করে, আর হয়তো সেই কারণেই সুরেশ আনসারকে মেরে ফেলেছে। খবরে দেখানো হয় নীলাম্বুরের কেসের প্রমাণ এবং সাক্ষ্যকে মেরে ফেলার অভিযোগে ডিওয়াইএসপি সুরেশকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে তারই প্রাক্তন ড্রাইভার প্রমাণ এবং স্বীকারোক্তি দিয়েছে। খবরে জেএনসি, হরিশ আর অঞ্জলির ছবি দেখতেই রিহ্যাবিলিটেশনে থাকা রবি হতবাক হয়ে টিভি দেখতে থাকে। খবরে তখন সুরেশের সহযোগী বিয়োজ এবং বিনোজের কথা বলা হয়। ইয়াসমিনকে গাড়িতে উঠতে দেখে আর সুরেশের নাম শুনে রবি আচমকাই দৌড়ে চলে যায়। এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে নিজেকে বন্দি করে দেয়। ক্লারিস জেএনসিকে দেখে বলে, কাল ওই খবর দেখে রবি একদম শকে চলে গিয়েছিল। এরপর কিছু ওষুধ আর কাউন্সিলিং এর পর সে একটু সুস্থ হয়েছে, তাই আমি তোমাকে ডেকেছি, ওর সাথে কথা বলে দেখো কোনো ইনফরমেশন পাও কিনা। জেএনসি রবিকে জিজ্ঞেস করে, অ্যাক্সিডেন্টে তোমার বাবা, মা, বোন, দাদা সবাই মারা গেছে, তুমি কি তা জানো? রবি বলে, হ্যাঁ, তারপরও আমি ওদেরকে দেখতে পাই। জেএনসি জিজ্ঞেস করে, এদের ছাড়া সেদিন বনের মধ্যে আর কাকে দেখেছো সেটা বলতে পারবে? রবি বলে, সে তো একটা ভূত, নিশ্চয়ই মনে আছে। গল্পের প্রথমে রবি বনের মধ্যে একটা অদ্ভুত লোককে দেখেছিল। রবি নিচে গেটের দিকে অদ্ভুত নজরে তাকিয়ে আছে দেখে জেএনসি তাকে সুরেশের ছবি দেখিয়ে বলে, সেদিনকে তুমি একে দেখেছিলে? রবি বলে, না। বিয়োজ আর বিনোজের ছবি দেখালেও সে না বলে দেয়। এরপরেই একজনের ছবি দেখাতেই রবি ভয়ে কাঁপতে শুরু করে। জেএসি বিষয়টা হরিশকে জানালে হরিশ বলে, রবির মানসিক অবস্থা এমনি ভালো না, তার উপরে সে ড্রাগ অ্যাডিক্টেড। এমন মানুষের কথা কোর্ট শুনবে না, তারা এসবকে রবির হ্যালুসিনেশন বলবে। এমনিও আমরা এই কেসের সলিড প্রমাণ দিয়ে সলভ করে দিয়েছি। তার উপর ডিওয়াইএসপি সুরেশ এত বছর বহু মানুষের সাথে অন্যায় করেছে, তাই এই সাজাটাকে পেতেই হবে। আমরা এখন এই প্রমাণ নিয়ে এগোলে সুরেশ আবার ছাড়া পেয়ে যাবে। খবরে বলা হয়, ইডুকি কোর্ট সুরেশকে সাসপেন্ড করে দিয়েছে এবং তাকে 8 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আনসারের খুনের কেস বাদে তার নামে আরো 3টা কেসে দুর্নীতি করার অভিযোগ আছে। ইয়াসমিন টিভিতে তখন এই খবর দেখছে। নেপালের বৌদ্ধ সেন্টার থেকে ফেলিক্সকে ফোনে কানেক্ট করা হয়। তখনই হরিশ জেএনসিকে ইয়াসমিনের বাসার সামনে নামিয়ে দেয়। ইয়াসমিন আসলে এই শহর ছেড়ে তার বাবার বাসায় চলে যাচ্ছে। জেএনসি পরম যত্নে ইয়াসমিনের ছেলেকে কোলে উঠিয়ে বলে, আমার ট্রান্সফার হয়ে গেছে, তাই ভাবলাম যাওয়ার আগে একবার তোমার সাথে দেখা করে যাই। বলে ছেলেকে ইয়াসমিনের কোলে দিয়ে সে বের হয়ে যায়। ইয়াসমিন হঠাৎ লক্ষ্য করে তার ছেলের হাতে একটা কানের দুল। সে হতবাক হয়ে কানের দুলটা দেখতে থাকে। আসলে জেএনসি যখন সবার ছবি দেখাচ্ছিল তখন অঞ্জলির ছবি দেখালেও রবি না বলে দেয়। তখনই জেএনসি কি মনে করে যেন ইয়াসমিনের ছবি দেখায়। সাথে সাথেই রবি ভয়ে কাঁপতে থাকে। আসলে সে কল্পনায় তখন ইয়াসমিনকেই ওই গেটের কাছে দাঁড়ানো দেখেছিল। সেই রাতে রবি একা যখন হেঁটে বেড়াচ্ছিল তখন বনের ওই রাস্তা থেকে সে ইয়াসমিনকে হেঁটে যেতে দেখে। জেএনসি এরপর সরাসরি সেই জলাভূমির পাশে গিয়ে কোনো প্রমাণ খুঁজতে থাকে। তখনই তার নজর পড়ে ইয়াসমিনের এই কানের দুলে। তদন্তের সময় সেদিন যখন সে ইয়াসমিনের বাসায় গিয়েছিল এমনই কানের দুল ইয়াসমিনের ছবিতে দেখেছিল। দুয়ে দুয়ে 4 মিলিয়ে তার আর বুঝতে বাকি থাকে না ইয়াসমিনই আসল খুনি। কানের দুল হাতে ইয়াসমিন ভাবতে থাকে কয়েকদিন আগের কথা। অঞ্জলির সাথে সময় কাটাতে গিয়ে আনসার ইয়াসমিনকে যেন ভুলেই গিয়েছিল। কয়েকবার কল দিলেও আনসার তার কল রিসিভ করে না। পরের দিন রাতে আনসারের মুখে এত আঘাতের চিহ্ন দেখে ইয়াসমিন জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? আনসার তাকে এড়িয়ে ফোন চার্জে দিয়ে ওয়াশরুমে চলে যায়। ইয়াসমিন রুমে আসতেই দেখে অঞ্জলি আনসারকে কল দিয়েছে। ইয়াসমিন চুপ করে বসে থাকে। কিছুক্ষণ পর আনসার ফ্রেশ হয়ে বের হয়ে অঞ্জলির কল রিসিভ করতেই ইয়াসমিনের সন্দেহ আরো তীব্র হয়। অঞ্জলির ফোন পেতেই আনসারকে বাইরে বেরোতে দেখে ইয়াসমিন সরাসরি জিজ্ঞেস করে, তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি অঞ্জলির সাথে কোনো যোগাযোগ রাখবে না, তাহলে এসব কি? আনসার প্রথমে কিছু না বোঝার ভান করে বলে, তুমি এবার একটু বেশিই ভাবছো। ইয়াসমিন রেগে বলে, এখনই আমাকে সব ক্লিয়ার করবে, কারণ এটা আমার পরিবার আর আমার জীবন। আনসার হঠাৎ রেগে বলে, যখন শোনার এত শখই হয়েছে তো ভালো করে শোনো, আমি ওর জন্য সব করতে পারি, এমনকি মরতেও পারবো, মারতেও পারবো। ওকে ছাড়া আমি থাকতে পারবো না, কারণ আমি ওকে অনেক ভালোবাসি। ইয়াসমিন নিজেকে স্বাভাবিক রেখে জিজ্ঞেস করে, তাহলে আমি তোমার জন্য কি? নির্দয় নিষ্ঠুর আনসার বলে, তুমি আমার সন্তানের মা ছাড়া
আর কিছুই না বলেই হুডি মাথায় দিয়ে বের হয়ে যায়। স্বামীর থেকে এমন কথা শুনে ইয়াসমিন সোজা হয়ে দাঁড়ানোর শক্তিটাও হারিয়ে ফেলে। পৃথিবীর কোন স্ত্রী কি আসলেই এসব সহ্য করতে পারে? বাচ্চা ঘুমিয়ে গেছে দেখে ইয়াসমিনও আনসারের পিছু পিছু সেই জঙ্গলে যায়। নিজের স্বামীকে অন্য মহিলার সাথে এমন অবস্থায় দেখে আর সহ্য করতে না পেরে সে গাছের পেছনে দাঁড়িয়ে কান্না করতে থাকে। তখনই আনসারকে পালাতে দেখে ইয়াসমিন লুকিয়ে যায়। জেন্সি আর হরিশ চলে গেলে ইয়াসমিন সেই জলাভূমির কাছে এসে দেখে আনসার ওঠার চেষ্টা করছে। বৃষ্টির মধ্যে ইয়াসমিন পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আর এরপর কি হতে পারে তা তো সবারই জানা। তার মানে রাগে, কষ্টে, বিশ্বাসঘাতকতার তীব্র যন্ত্রণায় ইয়াসমিন আনসারকে মেরে ফেলে। জেন্সি সব জেনেও চুপ থাকে, কারণ সে জানে সে এখন চাইলেও অনেক কিছু প্রমাণ করতে পারবে না। অন্যদিকে সুরেশ ছাড়া পেয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো স্বামীর দেওয়া যন্ত্রণা একটা স্ত্রীর জন্য কতটা ভয়ানক। আর যদি সেটা হয় বিশ্বাসঘাতকতা, তাহলে তো কোনো কথাই নেই। পরের দিন সকালে হরিশ বলে, আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিয়েছি। যে থাকতে চায় না তাকে আটকে রেখে কি লাভ? কাল আমি আমার মেয়ের সাথে ঘুরতে যাব। জেন্সি বলে, আসলে কেউ যদি আমাদের ছেড়ে যেতে চায় তাকে তার পথে যেতে দেওয়া উচিত। জোর করে কখনোই কাউকে আটকে রাখা যায় না। বলেই তার গাড়িতে উঠে নতুন পোস্টিং এর শহর থিরুপল্লির দিকে রওনা দেয়। হরিশ বাইকে করে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। ব্যাস, এভাবেই তাদের গল্প এখানে অসমাপ্ত থেকে যায় আর রয়ে যায় বুক ভরা এক দীর্ঘশ্বাস। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।